বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক লুনা নূর। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। লুনা নূর, আপনাকে বিশেষভাবে প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়, সেজন্য আমি একটু আপনাদের দুজনের কাছেই বুঝতে চাইছি যে ক্রমশ মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা একটু জটিল থেকে জটিলতর হচ্ছে এবং এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে বাংলাদেশ। তো আপনারা কিভাবে দেখছেন এবং এই জায়গায় এসে দাঁড়াবার তো কথা ছিল না অন্তত জুলাই আগস্টের পরে, অভ্যুত্থানের এত বড় আত্মদানের পরে, তো সেটা আপনারা কীভাবে দেখেন? এখান থেকে উত্তরণের উপায় কি সব মিলিয়ে যদি একটু শুনি সূচনা বক্তব্য। এসব বকুল। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে। আসলে 24 জুলাই এবং আগস্টের গণ আন্দোলনের পর এই সরকার যে একটা পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, ডক্টর ইউনূস সাহেবের সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমরা সাধুবাদ জানাই ওনাদের সফলতার জন্য এবং ওনারা ওদের ভবিষ্যতে যাতে সফল হন সেই জন্য আমরা সহায়তা করব এই প্রত্যাশায় আমরা আছি ওনাদের পাশে। তবে কিছু জিনিস একটু দৃষ্টিতে আসছে, সেটা হলো যে গত ফ্যাসিস্ট সরকার যেভাবে শত শত হাজার হাজার লোকজনকে মেরেছে, রক্তাক্ত করেছে, আহত করেছে এবং মানুষের জানমালের ক্ষতি করেছে, পাশাপাশি বিএনপিরও গত 17 বছর যেভাবে এই ফ্যাসিস্ট ক্ষতিগ্রস্ত করেছে বিভিন্ন মামলা মোকদ্দমায় বা আর্থিকভাবে বা বিভিন্নভাবে, তারপরেও আমরা লক্ষ্য করেছিলাম যেটা যে অ্যাটলিস্ট 24 জুলাই এবং অগাস্টে যে একটা আন্দোলন হয়েছে তাতে যারা মারা গেছে বা ফ্যাসিস্ট যে আচরণটা করেছে এর বিচারটা হবে এবং একটা ভিজিবল সামথিং আমরা দেখতে পাবো, যে আমরা দেখতে পাচ্ছি যে সামথিং একটা বিচার হচ্ছে বা বিচার হওয়ার দ্বারপ্রান্তে চলে গেছে, এমন একটা আশা করেছিলাম আমরা গত 7 মাস বা 8 মাসের ভিতরে হয়ে যাবে। কিন্তু এটা 7-8 মাসের মধ্যে কি বাংলাদেশে বিচার সম্ভব হয়? বিচার সম্ভব না হলে কিন্তু সেই গ্রাউন্ড ওয়ার্কটা হওয়া দরকার, অ্যাটলিস্ট একটা এমন একটা জায়গায় আশ্বস্ত হওয়া দরকার যেই ক্ষমতা আসবে পরবর্তীতে জনগণের ভোটে সে অবশ্য এই রোডম্যাপ থেকে বাইরে যেতে পারবে না। একটা রোডম্যাপ কিন্তু আপনি 3 মাসে দিতে পারেন, যে আসামি কারা হয়েছে, কোন কোন মামলা আসামি হয়েছে, কে কোন কোন জায়গায় মেরেছে, সেই আসামি তাদের উপর লক্ষ্য করে মামলাগুলো সেভাবে যদি করা হয় তাহলে আসামিগুলোকে আইডেন্টিফাই করা যায়। তো আমি একটা জিনিস বারবার বলে থাকি যে আসামি আইডেন্টিফাই করবো কীভাবে? আমার তো আসামি ঘরে থেকে আমি সুন্দরভাবে দেশ থেকে চলে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, 650 লক্ষ কিন্তু দেশ থেকে চলে গেছে এবং নিরাপদভাবে চলে গেছে তারা। যেসব পুলিশ অফিসার এই বাংলাদেশে অনেক মানুষের জীবন বক্স করে ফেলেছিল, বক্স মানে তাকে গুম করে ফেলা এবং তার জীবন শেষ করে ফেলে দেওয়া, এরকম অনেক পুলিশ অফিসার যারা ছিল হাতে গোনা কয়েকজন, তারাও দেখা গেছে আজকে আমেরিকার বাজারে ঘুরছে, লন্ডনের বাজারে ঘুরছে, দুবাইয়ের বাজারে ঘুরছে, বিভিন্ন তারা ঘোরাফেরা করছে এবং বুক ফুলিয়ে ঘুরছে। আমার কথাটা হলো যে আমার যেসব আসামি ছিল যারা প্রদর্শিত এবং মানুষের কাছে প্রমাণিত যে তারা এই কাজগুলো করেছে, তারাই দেশ থেকে চলে গেছে এবং তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভালো কথা, কিন্তু এখানে তো একটা সুনির্দিষ্টভাবে তাদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল। কিছু সংখ্যককে অ্যারেস্ট করে যে একটা পর্যায়ে রাখা হয়েছে এটা সন্তোষজনক নয়। দ্বিতীয়ত হলো যে এই যে আপনার এতগুলো মাস চলে গেল, এখন এই যে মামলাগুলোর কী স্ট্যাটাস আছে আপনি দেখেন, বিচার, সংস্কার, তারপর হলো আওয়ামী লীগের স্ট্যাটাস বা স্টেজ কোন পর্যায়ে থাকবে, তার নির্বাচন, 4টা জিনিস নিয়ে কিন্তু এখন খেলাধুলা চলছে। প্রথম চলছিল সংস্কার, তারপরে আসলো যেটা যে বিচার। তো আমার তো কথা হলো বিচার তো সবার আগে হওয়া উচিত, যেহেতু আমাকে হত্যা করেছে, আমার ভাইকে হত্যা করেছে, রক্তাক্ত করেছে, আহত করেছে, তাদের বিচারটা তো সবার আগে হওয়া উচিত। তো বিচারের ক্ষেত্রে আমরা দেখলাম যে বিচারের কোনো কথাই নাই, কিন্তু সংস্কার নিয়ে বারবার কথা হচ্ছে। সংস্কার আমি করব কোন কোন প্রক্রিয়ায়, কোন কোন পদ্ধতিতে করবো বা কোন কোন বিষয় করব, সেটাও কিন্তু রুটম্যাপ আমরা পাইনি এখনও। কারণ সংস্কারের একটা রুটম্যাপ দরকার আছে, যে এই সংস্কারগুলো আমি করতে পারবো এই সময়ের ভিতরে, বাকি সংস্কারগুলো আমি করতে পারবো না, যে সরকার আসবে তারা এটা করতে বাধ্য থাকবে, তাহলে কিন্তু সমাধান হয়ে যায় জিনিসগুলো। তাহলে আমার দেখা গেলো বিচার এবং সংস্কার দুটো নিয়ে খেলতে খেলতে নির্বাচন নিয়ে খেললাম, নির্বাচন ডিলে হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আবার দেশের জন্য একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করছে। কারণ দেশের ভিতরে ইনভেস্টমেন্ট, পাশাপাশি বিজনেসম্যানরা যে ব্যবসা করবে বা বিদেশি বিনিয়োগ, সব কিছু কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং পিছিয়ে যাচ্ছে। আমি মনে করি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি একটা নির্বাচিত সরকার না আসে, তাহলে কিন্তু কোনো সময় আপনি কখনো ভালো উন্নয়ন আশা করতে পারেন না, হবে না দেশে, কখনো না, সম্ভব না। এই জন্য আমি বলবো এখানে যে আমার বিচার, সংস্কার, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না,
বিচারের পরে কিন্তু সেটা বোঝা যাবে যে মানুষ চায় কি চায় না। তারপরে আমি নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে যে একটা সরকার আসবে। এখন নির্বাচন যদি আমি এভাবে পিছাতে থাকি, তাহলে দেশের ভিতরে ল অ্যান্ড অর্ডার যে পরিবেশটা আছে, যে কারণে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজগুলো করবে, সেই কাজগুলো কিন্তু এখন আমরা সেরকমভাবে দেখছি না। আপনি মনে করেন এই 4টা জিনিস যেভাবে ডিলে হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের পদক্ষেপ বা তাদের কার্যকারিতা কিন্তু সেরকমভাবে হচ্ছে না, যার জন্য আজকে যেখানে সেখানে দর্শন হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, হত্যা গুম করছে। এই যে বিষয়গুলো আছে, এই যে সব কিছু মিলে, এই 5টা বিষয় মিলে মনে হয় সারা বাংলাদেশের ভিতরে কেমন জানি একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এখান থেকে উৎখাতের একটাই পথ আছে, আমি মনে করি কিছু রোডম্যাপ তৈরি করা, বিচারের জন্য রোডম্যাপ তৈরি করা, সংস্কারের জন্য তৈরি করা, পাশাপাশি তাড়াতাড়ি নির্বাচন চলে যাওয়া। তাহলে হয়তো একটা মানুষ, এই জাতি হয়তো দেখতে পাবে যে আমরা সামনে একটা আশা দেখতে পাচ্ছি। যে লুনানুর, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেলের দর্শকদের শুভেচ্ছা। মানে খুবই কারেক্টলি আপনি শুরু করেছেন যে এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, অনিশ্চয়তা, অস্থিরতা, বাংলাদেশের মানুষ, রাজনৈতিক কর্মী সবার মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। আজকে আমরা যেভাবে ভাবছি, যেভাবে এগোচ্ছি, দেখা গেল যে আগামীকালকে পরিস্থিতিটা এরকম হয়ে গিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষোভের বা উৎকণ্ঠার জায়গাটা সেটা হচ্ছে যে এই জিনিসটা একটা মাথায় রাখা, যে এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের একটা কোটা সংস্কারের আন্দোলন নিয়ে তো এই আন্দোলনটা শুরু হয়েছিল আর কি প্রথমে, কিন্তু বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এই আন্দোলনে যে অংশগ্রহণ করেছিল, সেই অংশগ্রহণের জায়গাটা কিন্তু একদম ভিন্ন। এবং সেটা হচ্ছে গত 16 বছর ধরে, 15 বছর ধরে তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে কোন ক্ষোভগুলো, সেই ক্ষোভগুলো নিরসনের মধ্যে দিয়ে বা সেই ক্ষোভগুলো নিরসন করার পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু একমাত্র নিশ্চয়তা আসতে পারে। মানে এই অনিশ্চয়তাটা শুধু যে এই 7 মাস ধরেই হচ্ছে তা কিন্তু না, দীর্ঘদিন ধরে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে মানুষ নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে, তার অধিকারহীনতার মধ্য দিয়ে যাচ্ছিল। কিন্তু যে প্রত্যাশাটা ছিল যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এত মানে শত শত জীবনের বিনিময়ে আমরা সেই অনিশ্চয়তাটা দূর করে একটা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে পারবো, সেই জায়গাটা আমার মনে হচ্ছে যে খুবই ঢিলেমি, এবং সেটা কখনো কখনো খুবই প্রশ্নবিদ্ধ ঢিলেমি। যে প্রথম যে ক্ষোভটা, মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত, তারপরে মানুষের যে সংকটটা ছিল, জনজীবনের নিরাপত্তা বলেন, বাজার দর বলেন, এই যে সংকটটা ছিল, বা ন্যূনতম গণতন্ত্র কোথাও ছিল না, একজন যোগ্য মানুষ তার কাজ পাচ্ছে না, একজন নারী মানে সে তার মানবাধিকার পাচ্ছে না, বা আইনের যে জায়গায় সেখানে যে আইনের অধিকারটা নিশ্চিত পাচ্ছে না, সেই যে বিষয়গুলো ছিল, আমার মনে হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার তো আসলে এমন না যে সকলের একদম সিদ্ধান্ত নিয়ে আমরা এই সরকার, যেমন 90-এর গণ আন্দোলনের 3 দলের একজোটের রূপরেখা ছিল, তার ভিত্তিতে একটি সরকার গঠন হয়েছে, এটি কিন্তু সেটা না। একটি উদ্ভূত পরিস্থিতিতে সরকার গঠন হয়েছে এবং আন্দোলনকারী সকল অংশই কিন্তু মানে তাদের মতামত না নিলেও সরকারকে সহযোগিতা করার এক ধরনের মনোভাব আমরা তখন থেকে প্রকাশ করে আসি, সকল রাজনৈতিক দল বা আন্দোলনকারী সকল শক্তি। কিন্তু এখন যেটা সবচেয়ে বেশি আমার কাছে সংকটের মনে হচ্ছে, সেটা হচ্ছে সরকারের বিভিন্ন অংশের মধ্যেই নানা রকমের আনস্টেবল বিষয় দেখা যাচ্ছে। তারা সকালে একরকম সিদ্ধান্ত জনগণকে জানাচ্ছে, একজন উপদেষ্টা একটি কথা বলছে, আরেকজন আবার সেটিকে পরিবর্তন করছে, একটি কথা বলছে এমনি ইনফরমাল হয়তো, আবার প্রেস নোটের মধ্য দিয়ে সেটা পরিবর্তন হচ্ছে। কিন্তু সবচেয়ে সংকট যেটি দেখছি সেটি হচ্ছে যে মানুষের ক্ষোভের এবং সংকটের যে বড় বিষয়টি, মানুষ একটি নির্বাচিত সরকার চেয়েছিল বাংলাদেশে, যে গত 15 বছর ধরে যেটি পায়নি। মানুষ তার মানে জনজীবনের নিরাপত্তাটা নিশ্চিত করতে চেয়েছিল, বিভিন্ন আইনের মধ্য দিয়ে হোক, সরকারি দলের শোষণের মধ্য দিয়ে, সন্ত্রাসের মধ্য দিয়ে হোক, মানুষের জনজীবনের নিরাপত্তা একদম বিঘ্নিত হয়েছিল। সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে আসলে কোনো রকমের কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না বাংলাদেশের সকল দু একটি রাজনৈতিক দল বাদে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নির্বাচন আপনি করেন ডিসেম্বরে করেন, ফেব্রুয়ারিতে করেন, কিছু ন্যূনতম সংস্কার তো অবশ্যই প্রয়োজন আছে, আমাদেরকে এটা একদম মেনে নিতেই হবে। এবং এটাই বাস্তবতা যে এই যে ফ্যাসিস্ট সরকার গত 15 বছর ধরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে সে মানে একটা ক্ষয়িষ্ণু ধারার মধ্যে নিয়ে গিয়েছিল, একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে গিয়েছিল, যে ন্যূনতম সংস্কার না করে আসলে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর মতো একটি নির্বাচনও করানো যাবে না। সেটা প্রশাসনের সংস্কার, সেটা আইনের যে জায়গাগুলো আছে, নির্বাচন কমিশন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সর্বত্র এই ন্যূনতম সংস্কারগুলো করতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে সরকার বা সরকারের একটা অংশের মনোযোগটা ঠিক এই দিকে না থেকে বরং তারা অন্য দিকে বেশি, বাংলাদেশের যে মানে লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত যে সংবিধান, সেই সংবিধান বলেন, বাংলাদেশের ইতিহাস বলেন, বা অন্য জায়গাগুলো যে বক্তব্যগুলো আসলে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলই তো অংশগ্রহণ করেছি আমরা, মানে সেই আন্দোলনের যে দফাগুলো ছিল, সেই দাবিগুলো ছিল, সেই দাবিগুলোর সাথেও কিন্তু আসলে মানে অনেক ফারাক আর কি, সেই দাবিগুলো থেকেও নতুন দাবি,
যার কারণে হয়েছে কি যে আমার মনে হচ্ছে যে অনিশ্চয়তাটা শুধু মানুষের মধ্যে, জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটাও না, একটা আনস্টেবিলিটি সরকারের মধ্যেও দেখা যাচ্ছে। এবং সেটা যখন দৃশ্যমান হবে, সেটা যখন মানুষ অনুভব করবে, মানুষের যখন সেটা চোখে পড়বে বা পরিলক্ষিত হবে, তখন কিন্তু মানে আজকে বাংলাদেশের মানুষের যে একটা হতাশা তৈরি হয়েছে, মনে হচ্ছিল যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে যাত্রাটা আমরা শুরু করেছিলাম সেই যাত্রাটা ব্যাহত হচ্ছে, সেই পরিস্থিতি তৈরি হয়। আমার মনে হয় যে সেটি হচ্ছে, এবং এটি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাকে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে। অতি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করতে হবে, বাজার দর মোটামুটি নিয়ন্ত্রণে এসে আরও মানুষের মানে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নির্বাচন করার জন্য সে একটু সময় নিক, অসুবিধা নাই, কিন্তু সেই রোড ম্যাপটা ঘোষণা করা কবে নাগাদ হতে পারে। তারা ডিসেম্বর বলছে বা ফেব্রুয়ারি বলছে, কেউ বলছে, মানে এটা হচ্ছে যে সংস্কার তো আসলে কিছু দরকার আছে, এবং সংস্কার কিন্তু আপনি ফুল স্টপ দিয়ে ফেলতে পারবেন না যে সংস্কার করে ফেললাম শেষ। এটা একটি চলমান প্রক্রিয়া, হ্যাঁ, চলমান প্রক্রিয়া। মানে আপনি নির্বাচনের আগেই আমরা সংস্কার সব করে তারপর নির্বাচন করবো, এটা সম্ভব না। এটা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সংস্কার আমাদের করতে হয়। পৃথিবী এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, নানা ধরনের সংস্কার করতেই হবে। কাজে নির্বাচন করার জন্য যতটুকু, এবং এখনো পর্যন্ত ওনাদের দিক থেকে যে কথাটি বলে আসছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু একভাবে মানে সকল গণতান্ত্রিক প্রগতিশীল বলেন, গণতান্ত্রিক বলেন, রাজনৈতিক দলগুলো আমরা সেই জায়গাটা কিন্তু আমরা আমাদের পজিটিভ মতামত ব্যক্ত করেছি যে হ্যাঁ ডিসেম্বর হোক, ফেব্রুয়ারি হোক, সেখানে করুক, কিন্তু তারও একটা রোডম্যাপ তাকে ঘোষণা করতে হবে। কবে নাগাদ তফসিল ঘোষণা হবে, কবে নাগাদ কি হবে, কি পরিস্থিতি হবে। আমার মনে হয় যে এই পদক্ষেপ যদি সরকার নেয় তাহলে জনজীবনের একটা স্বস্তি এবং দীর্ঘ দিনের যে একটা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের মানুষের, সেই জায়গাটা একটা সফলতা আসবে। মিস্টার বকুল, এখন কিছু নতুন বিতর্ক যুক্ত হয়েছে, আপনি জানেন যে একটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে কোনো নির্বাচন হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের কোনো রাজনীতি করবার সুযোগ বাংলাদেশে থাকবে না। আরেকটা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে কিছু বিতর্ক তৈরি করবার একটা চেষ্টা বা কিছু বিতর্কের মধ্যে সেনাবাহিনীকে ফেলে দেওয়া হচ্ছে। তো এই দুটো জায়গায় আপনি কি মনে করেন? এখানে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, বা আওয়ামী লীগের পরিবেশ বা পরিস্থিতি কি, সেটা আওয়ামী লীগ নিজেই নির্ধারণ করবে। আমি মনে করি দেশের বর্তমান প্রেক্ষাপটে যদি এই রক্তাক্ত বাংলাদেশের বিচার হতো, সে আওয়ামী লীগের বিচার হতো, এই রক্তাক্ত বাংলাদেশের যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলো অ্যাটলিস্ট কিছুটা শান্তি পেত। আমি মনে করি যেহেতু বিচারটা আমার সবার আগে, বিচারটা আমার করে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে আওয়ামী লীগের ব্যাপারে, বা এই দেশের জনগণ গ্রহণ করতে পারে। আপনি ধরুন যদি আওয়ামী লীগের আপনি বিচার এখন করলেন না, পরে করলেন, আওয়ামী লীগকে আপনি এখন স্পেস দিচ্ছেন ইলেকশন করার জন্য, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন আওয়ামী লীগ যতটুকু সুখে আছে তার চেয়ে আরও খারাপ পরিবেশ হবে। তার কারণ হলো প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে খুন হয়েছে, শেখ হাসিনা খুন করে পালিয়েছে, সেখানকার প্রত্যেকটা নেতাকর্মী যারা এখন আত্মগোপনে আছে তারা বের হলে তারা মারি খাবে। এটা কম্পালসারি, কোনো ভুল নাই। আপনি দেখেন যেখানে যেখানে ছোটোখাটো মিছিল হচ্ছে সাথে সাথে মার খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ সিদ্ধান্তহীনতায় আছে। আজকে যদি বিচার হয়ে যেত, ধরেন বিচারের অবস্থা এমন থাকতো যে মানুষ অ্যাটলিস্ট 50% হ্যাপি যে না তাদের বিচার হবেই, এবং আমি বিচার করে বা বিচারের পর্যায়ে নিয়ে যদি আমি একটা স্টেজ দাঁড় করাতে পারতাম, তাহলে কিন্তু আমি আওয়ামী লীগের একটা স্ট্যাটাস দিতে পারতাম, বা আওয়ামী লীগের নেতাকর্মী প্লাস এদেশের মানুষও একটা নিজের বিবেচনা আনতে পারতো আওয়ামী লীগের স্ট্যাটাসটা কোথায়, জনগণ কীরকম চাই। যেমন আমরা সবসময় বলি যে আওয়ামী লীগের ব্যাপারে এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। কখন নেবে? বিচার হওয়ার পরে। আগে বিচারটা হতে হবে, এবং বিচার যদি আপনি ত্বরান্বিত করেন এবং সেটা ভালো, আর যদি ডিলে করেন আর সেই সুবাদে যদি আমার ইলেকশন ডিলে হয়ে যায় তাহলে কিন্তু সেটা হবে না। কাজে আমাকে ইলেকশন করতে হবে। আর আওয়ামী লীগের জন্য যে আমাদের ইলেকশন পিছাবে বা আওয়ামী লীগের জন্য বসে থাকতে হবে সেটা বড় কথা না। আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের হবে, আওয়ামী লোকজনের হবে, কিন্তু আওয়ামী লীগের নির্বাচন বা মানে আপনি বলছেন কোনো সরকারি সিদ্ধান্তে বা কোনোভাবে কোনো ব্যান করার দরকার নেই না। সরকার তো তার আপন গতিতে চলছে, কিন্তু জনগণই তো সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ভোটের মাধ্যমে জনগণ তো সিদ্ধান্ত নেবার উপায়, যখন বিচার হবে, বিচারের পরে কিন্তু পারবেন। বিচার তো আপনি দলের করছেন না, বিচার তো ব্যক্তির করছেন। আমি ব্যক্তি করলেই তো আওয়ামী লীগের স্ট্যাটাস বেড়ে যাবে। আওয়ামী লীগ যখন লুকি খুঁজে পাওয়া যাবে না, তখন আওয়ামী লীগের এই 17 বছর অত্যাচার নির্যাতন, বিএনপির বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে যা হয়েছে তার বিচার করলে দলটাকে আর অস্তিত্ব থাকবে? আমরা ওই ডিরেকশনে কিন্তু দেখছি, দার্শনিক দৃষ্টিতে আমরা দেখছি, আমরা প্রত্যক্ষ দৃষ্টিতে না দেখে আমরা অন্যভাবে দেখছি যে তার অবস্থান কি হবে। সে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান এমনিতেই পচে গলে শেষ হয়ে গেছে কারণ তার অপকর্মের জন্য। সেনাবাহিনী প্রসঙ্গে সেনাপ্রধান সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক হচ্ছে। আমি মনে করি সেনাবাহিনী এখানে নিরপেক্ষ থাকা উচিত, যদিও সেনাবাহিনী নিরপেক্ষ থাকা উচিত আপনি মনে করছেন, আমরা সবাই মনে করি, কিন্তু সেনাবাহিনী নিরপেক্ষ না কি মনে হচ্ছে? যে বিতর্কগুলো বের হয়ে আসছে সেখানে সেনাবাহিনী
কিছুটা হস্তক্ষেপ করেছে আওয়ামী লীগের স্পেস দেওয়ার জন্য, সেটা আমরা যেটা পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই। মানে কেউ বললেই, মানে আপনি বললেই সেটা যে সবাই গ্রহণ করবে, বা আমি বললেই সেটা গ্রহণ করবে, আমার কথা হলো যে মানে যে অভিযোগগুলো এসছে তোলা হচ্ছে সেগুলো আপনি বিশ্বাস করেন কিনা? না, আমি এটাকে বিশ্বাস করি না, বা আমি এটাকে গ্রহণ করতেও রাজি না। কারণ সেনাবাহিনী অবশ্যই নিরপেক্ষ থাকবে, সে তার আপন গতিতে চলবে। এখানে কে বা কারা কি বললো না বললো, সেনাবাহিনীকে সেটা শোনা আমি যুক্তিযুক্ত মনে করি না। প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগের এখন আমাদের এই মানে দেশে তার স্ট্যাটাসটা কি, সে তো আসলে নিষিদ্ধ রাজনৈতিক দল না, যেমন করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমি একটু মানে শুরু থেকেই বলি, একটু লম্বা করে, সেটি হচ্ছে আসলে নির্ভয় আদেশে এই নিষিদ্ধ করা বা নিষিদ্ধ করার মানে প্রত্যাহার করা, এই চর্চাটার মধ্যে আসলে না যাওয়াটাই সবচেয়ে ভালো আর কি, সমীচীন। এখন একটা বিচারিক পদ্ধতির মধ্য দিয়ে আওয়ামী লীগ যাচ্ছে। সে তো গণহত্যা করেছে, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শত শত মানুষ মারা গিয়েছে, এবং রাষ্ট্র ক্ষমতায় যেহেতু আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে জোট ছিল, সেখানে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটার দায় তাকে নিতে হবে। এবং সেই বিচারিক পদ্ধতির মধ্য দিয়ে যদি প্রমাণিত হয় গণহত্যার দায়ে সে মানে দোষী হয়, তাহলে তো আসলে তার সেই অধিকারটা থাকে না। বাংলাদেশের জনগণের মানে জনগণকে হত্যা করার দায়ে যদি সে অভিযুক্ত হয়, সেই অধিকারটা থাকে না। তবে প্রক্রিয়াটি হওয়া উচিত, এটি আমার যেটি মনে হয়, সেটি হচ্ছে যে নির্বাহী আদেশে কোনো কিছু করার চেয়ে এক বিচারিক পদ্ধতির মধ্য দিয়ে যাবে, এবং সেই বিচারিক পদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে, এবং যখন বিচারিক পদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার পরে যদি তার অপরাধ প্রমাণিত হয়, তাহলে তো আসলে মানে নির্বাচনে আসতে দেওয়ার কোনো সুযোগ বা কোনো অবস্থান থাকে না। এবং সেখানে আমরা নিশ্চয়ই মানে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলই বা কেউ কোনো গণহত্যাকারীকেই, কোনো যুদ্ধাপরাধীকেই আমরা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দিতে চাই না, কিন্তু যদি সে আইনের মাধ্যমে প্রমাণিত হয়ে আসে। কিন্তু এটাও তো দেখা যাচ্ছে এক অপরাধী আরেক অপরাধীর বিচার চাচ্ছে। হ্যাঁ, হচ্ছে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এটা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সাথে যায় না। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, সেটি হচ্ছে যে গণতন্ত্রের বিরোধী যে শক্তিগুলো বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যে শক্তিগুলো, তারা তাদের রাজনৈতিক অবস্থান এই চেতনার সাথে যায় না। এখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের মানে তার ফ্যাসিজম বলেন, তার মানে স্বৈরচারী মনোভাব, স্বৈরতন্ত্র যে কায়েম করেছিল, তার কারণে একটা ভ্যাকুয়াম যে তৈরি হয়েছিল, সেই সুযোগটা হয়তো অনেকে নেওয়ার চেষ্টা করছে। এর জবাব বাংলাদেশের মানুষ তার মতামতের মধ্য দিয়ে দিবে, আমি এটা দৃঢ়ভাবে বলতে চাই। সেনাবাহিনীর বিষয়টি একটি হচ্ছে যে একটি দেশের সেনাবাহিনীকে নিয়ে এ ধরনের কথা বলা বা বক্তব্য রাখা, এই বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত। মানে আমি কোডানকোট রাজনীতির উদ্দেশ্যে না, রাজনৈতিক দলের কর্মকাণ্ড, রাজনৈতিক দলের বক্তব্যের বাইরে কিন্তু সেনাবাহিনীকে রাখা উচিত। রাষ্ট্রের একটি অন্যতম বাহিনী। এবং যে বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, আমার মনে হয় যে খুব একটা এটা সেনাবাহিনীর পক্ষ থেকে তার সে বক্তব্য আসুক আর না আসুক, জনমনে খুব একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে বলে সেটা না। কারণ তাদের মধ্যেও কিন্তু নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে, এক অংশকে কেন ডেকেছে আর এক অংশকে কেন ডাকিনি, এই বিষয়গুলো আর কি। হ্যাঁ, এবং যে বিষয়টি হচ্ছে যে একটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যখন মানুষ রাস্তায় ছিল, তখন সেনাবাহিনীর যে অবস্থানটা ছিল, সেটি কিন্তু জনগণের মধ্যে এক ধরনের একটা আস্থার পরিবেশ তৈরি করেছিল। সেই আস্থার পরিবেশটা নষ্ট করার জন্য যদি এটি হয়ে থাকে, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বলেন বা গণ আন্দোলনের মধ্য দিয়ে বলেন, যখন একটি সরকারের পতন হয় এবং একটা আনস্টেবল পরিস্থিতি যখন একটি দেশে বিরাজ করে, তখন নানা ধরনের উপসর্গ এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের অনেক কিছু কাজ করে আর কি। হ্যাঁ, এবং সেই বিষয়ে আসলে খুব না জেনে একজন রাজনৈতিক কর্মী হিসেবে একটা মন্তব্য করা আমাদের জন্য, আমি মনে করি যে সমীচীন না আর কি এটা। এবারটা সেনাবাহিনীর পক্ষ থেকেই তাদের বক্তব্য পরিষ্কার করা উচিত। আমি যে আহ্বানটা করতে পারি যে সশস্ত্র বাহিনী বাংলাদেশের বা সেনাবাহিনী বাংলাদেশের এমন একটি সেক্টর যেটাকে নিয়ে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত আলোচনা বা বিতর্কিত কোনো আলোচনা আমাদের না করাই উচিত। এবং সেনাবাহিনীকেও তো আমি বাংলাদেশের জনগণ হিসাবে এই আহ্বান বা এই করতে পারি যে জনগণের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে, জনগণের জীবনমান রক্ষার পক্ষে, যেহেতু তারা প্রজাতন্ত্রের এক অর্থে তো প্রজাতন্ত্রের কর্মকারী তারা, হ্যাঁ, প্রজাতন্ত্রের রক্ষক, জনগণের পক্ষে তাদের অবস্থানটা থাকা উচিত। বাট একটা তো বিষয় ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তো দেখা গেছে যে সেনাবাহিনী তো আসলে শেষ পর্যন্ত 90-এ বলেন 24-এ বলেন, তারা তো পক্ষে দাঁড়িয়েছে। এখন ডে টু ডে অ্যাফেয়ার্সে তো একটা প্রতিষ্ঠানের পক্ষে বা প্রতিষ্ঠানের কর্মকর্তা বা যারা কাজ করেন তাদের পক্ষে ডিফিকাল্ট সরকারের বাইরে গিয়ে কাজ করা।
না না, তা অবশ্যই সরকারের বাইরে যে কাজ করা ডিফিকাল্ট এবং দরকারও নেই, এটা একটি বিষয়। না, অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিছু কিছু তো অভিযোগ বিভিন্ন সময় আছে এবং তোলা হয়েছে। হ্যাঁ, তোলা হয়েছে। আমার মনে হয় যে প্রতিষ্ঠান হিসেবে সেটা তো ডিফিকাল্ট। সেনাবাহিনীর তো একটা নিজস্ব ব্যবস্থাপনা আছে, যে অভিযোগগুলো এসেছে সব অভিযোগ সেটা তারা ব্যবস্থা নিলেই ভালো। হ্যাঁ, সেই অভিযোগগুলো যে খুব ওপেন ভাবে সবগুলো আপনাকে মানে জবাবদিহি করতে হবে বা ওপেন ভাবে সবগুলো আপনাকে মীমাংসা করতে হবে, আমি সেটাও সঠিক মনে করি না। তাদের একটি মানে যে সিস্টেমের মধ্য দিয়ে আছে, আমার মনে হয় যে সেই মানে ওই প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকারের সাথে তাদের এটা ডিল করা উচিত আর কি। রাজনীতির মাঠে ধরেন আপনার রাজনীতিবিদদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত আমি মনে করি, যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া দেশের কোনো কিছু সম্ভব না। আমার মনে হয় এক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলি ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলেই একটা সিদ্ধান্ত আসতে পারে। আর সেনাবাহিনী শুধুমাত্র তাদেরকে ডেকে বলবে, অন্য কাউকে বলবে না, এটাই বা আমি কীভাবে বিশ্বাস করব? আর এটা কি আরেকটা নতুন একটা পলিসি হচ্ছে কি না ডিলে করা, বা অন্য একটা কারসাজি হচ্ছে কি না ষড়যন্ত্রের জন্য? কারণ আমি মনে করি সেনাবাহিনী শুধু তাদেরকেই বলবে, আর কোনো দল নাই, মানে তারা যদি স্পেস দেয় আর বাকি দল না দেয়, তাহলে কীভাবে হবে? এই জন্য আমি মনে করি এই জিনিসটাকে আমরা আমি মনে করি যে আমরা এই জিনিসটাকে অতটুকু মূল্যায়ন করছি না। এই কারণ সেনাবাহিনী দেশের উন্নয়নে কাজ করে, দেশের জনগণের জন্য কাজ করে, নির্বাচনেও কাজ করে, এবং তাদের একটা সুনাম আছে, এবং তাদেরকে বিতর্কিত করার কখনো ঠিক হবে না। আর সেনাবাহিনী যদিও তাদের সাথে কোনো আলাপ করেও থাকে, আমি জানি সেটা সিক্রেসি রক্ষা করেই করা হয়, এবং ফলাও করে বলে তাদের মান ক্ষুণ্ণ করার জন্য না। তবে আমি মনে করি সেনাবাহিনী শুধু তাদের সাথে কথা বলবে, আরও দল আছে তার কথা বলবে না। এটা হয়তো এমন হতে পারে তাদের নিজস্ব একটা মূল্যায়ন ভোটটা বেশি বাড়িয়ে তোলার জন্য হতে পারে, বেশি হতে পারে। আমি সেই জন্য মনে করি এটাকে আমরা এত বেশি প্রাধান্য দিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার কোনো বিষয় না, এটা এভাবে টেনে নিয়ে আসা উচিত না। আমি মনে করি সেনাবাহিনী তার আপন গতিতে চলুক, দেশ উন্নয়নের কাজ করুক, জনতার পাশে থাকুক। 24 যেমন ছিল, 90-ও ছিল, ভবিষ্যৎ থাকবে। যেগুলো ফ্লাড ভিকটিমস বা এফেক্টেড এরিয়া, তো তারা দৌড়ায় চলে যায়, কাজ করে মানুষের পাশে থাকে। আমি মনে করি তারা সেভাবে থাকুক, সেটাই হচ্ছে ভালো। জি, লুনা, একটু আমাকে বলবেন যে নির্বাচন তো আপনারা চাইছেন এবং জনগণের ভোট দেওয়ার অধিকার আমাদের দীর্ঘদিনের দাবি, কিন্তু অবস্থা দৃষ্টি এই কয় মাস পরে এসে মনে হচ্ছে যে সরকার নিরপেক্ষভাবে একটা ভালো নির্বাচন করতে পারবে বর্তমান সরকার, কিংবা নির্বাচন করবার জন্য যে দক্ষতা সক্ষমতা দরকার প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণ করবার বা কমান্ড করবার, ফ্যাসিলিটেট করবার, সেটা তার আছে কি না? দক্ষতা বা সক্ষমতার যে কথাটি যদি বলেন, এই বিষয়গুলো তো আসলে আপেক্ষিক। কারণ হচ্ছে যে খুবই এখন যারা সরকার পরিচালনা করছে, ওই অর্থে খুবই অপ্রস্তুতভাবে তারা এসে এখানে বসেছেন আর কি। সেখানে কিন্তু আমরা প্রথম 2-3 মাস, 4 মাস, 5 মাস আমরা মানে যথেষ্ট বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং জনগণের মতামতকে যারা নিয়ে যায় সরকারের কাছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যথেষ্ট স্পেস দেওয়ার চেষ্টা আমরা করেছি, সহযোগিতার যে জায়গাটা সেটা আর কি। এখন আপনাকে তার আন্তরিকতা তাকে এইভাবে প্রকাশ করতে হবে, সেটা হচ্ছে তার দক্ষতার অভাব থাকতে পারে, তার সক্ষমতার অভাব থাকতে পারে, তার অভিজ্ঞতার অভাব থাকতে পারে, কিন্তু বাংলাদেশে এই সময় যে রাজনৈতিক দলগুলো আমরা রয়েছি, দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচন প্রক্রিয়ার সাথে থাকা, সরকারে ছিল, সরকারের বাইরে ছিল সে রাজনৈতিক দলগুলো, মানে তাদের মতামতের ভিত্তিতে সে যদি আন্তরিক হয়, তাদের মতামত এবং সহযোগিতার ভিত্তিতে সে কিন্তু এটি এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এই জায়গাটিতে আমরা একটা ঘাটতি, আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই যে আমরা খুব একটা মানে বড় ধরনের ঘাটতি দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে মানে সরকার আসলে কোন মন্ত্রণালয় কিভাবে কোন উপদেষ্টা চালাবেন সেটি যে তাকে আগে থেকে একদম জানতেই হবে, এই বিষয়টি খুব জরুরি না। কিন্তু আপনি আন্তরিকভাবে চাচ্ছেন এবং সে আন্তরিকভাবে যে চাচ্ছেন সেটাকে আপনাকে আমার সামনে দৃশ্যমান করতে হবে আপনার পদক্ষেপগুলোর মধ্য দিয়ে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে বা বামজোটের পক্ষ থেকে কিন্তু আমরা বারবারই বলেছি যে কোন কোন স্টেপে কি কি সহযোগিতা দরকার সেগুলো দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সেই জায়গাটা সরকারের একটা আমি মনে করি যে চূড়ান্ত রকমের আমার মানে আন্তরিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে এবং এটাকে একটা ঘাটতি মনে করছি। এবং এই আন্তরিকতার অভাবটা যখন পরিলক্ষিত হয় তখন কিন্তু জনমনে একটা প্রশ্ন ওঠে যে তারা হয়তো আর কি না মানে ডিলে করতে চাচ্ছে বা তাদের ভেতরে অন্য ধরনের ইন্টেনশন থাকতে পারে, অথবা এভাবেই যদি চালিয়ে নিতে চায় তাহলে আসলে তাদের জন্য কাজটা করা একটু দুরূহ হবে। তাদের কাছে কিন্তু কোনো বিকল্প নেই। বাংলাদেশের যে সংস্থাগুলো, যে সংগঠনগুলো, যে রাজনৈতিক দলগুলো এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে ছিল, তাদের মতামত নেওয়া, তাদের সহযোগিতা নেওয়া, এবং আমরা শুরু থেকেই বলেছি যে সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে কাজ করার। কখনো কখনো বিষয়গুলোতে ডাকে সংস্কার কমিটিতে মতামত দেওয়ার চেষ্টা মানে আহ্বান তারা করেছে, আমরাও আমাদের পক্ষ থেকে সেগুলো সকলে মতামত দিচ্ছি। কিন্তু আসলে মূল জায়গাটা, যে জায়গাটা ঘাটতি, সেই জায়গায় কার্যকর কোনো পদক্ষেপ নিতে হলে
ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সাথে তাকে কথা বলে নিতে হবে এবং তাদের অভিজ্ঞতা থেকে সহযোগিতা নিতে হবে। সেই জায়গাটা একটা বড় ধরনের ঘাটতি দেখা দিচ্ছে এবং এই কারণে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা বলেন, অনাস্থা বলেন, এটা তৈরি হচ্ছে আর কি। কিন্তু আমি একটু বলতে চাই আপনার মাধ্যমে যে এই অনাস্থাটা আমরা মানে পোষণ করতে চাই না। আমরা আশাবাদী হতে চাই যে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা এই সরকার করুক। আমি মনে করি এখানে দেখেন সংস্কার তো সব জায়গায় আছে, সংস্কার চলমান প্রক্রিয়া, যেভাবে আজকে চলছে এভাবে যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় সরকারের ভিতরেই সংস্কার দরকার আগে। আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যেভাবে কিনা আপনার রদবদল হচ্ছে বা যেসব অফিসাররা কাজ করছে বা যেসব আমাদের উপদেষ্টারা কাজ করছেন তাদের সাথে অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন উপদেষ্টা বাংলাদেশে আছেন। কিন্তু আমি মনে করি যে কিছু জিনিস আছে আমরা বলি যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটাকে আবার ফেলে দিতে হয়, তাই না? কিন্তু এইসব অনেক কিছু আছে যেগুলো বলতে গেলে অনেক খারাপ লাগে। কিন্তু আমি মনে করি যে সরকারের ভিতরে আগে সংস্কার দরকার, কারণ সরকার যেটা 3 মাসে পারেনি সে 3 বছরে পারবে না। আমি ওই 5ই আগস্টের পর প্রথম সপ্তাহে সাক্ষাৎকারে আমি বলছিলাম 3 মাসে যদি রুটম্যাপ না দিতে পারে 3 বছরও পারবে না। এবং আজকে 7 মাসে এখানে আসছে এবং এর আগে 3য় মাত্রায় আমি একটা কথা বলেছিলাম যে ওনারা বারবার বলছেন যে আরেক ফ্যাসিস্টের জন্ম দেবে কিনা সেই জন্য আমাদের সংস্কার করতে হবে। তাহলে হয়তো বা ডিলে করতে করতে এমন অবস্থা হতে পারে এখান থেকে আরেক ফ্যাসিস্টের জন্ম নিতে পারে। তো আজকে এই সময় কিন্তু চলে আসছে। দেখেন আজকে আমরা দেখছি কি, আজকে আপনি নির্বাচনের জন্য কথা বললে আপনি একটা ইঙ্গিত দেন, আবার যখন নাকি বিচারের মানে ভারতের দালাল হয়ে যায় নির্বাচনের জন্য, মানে সবকিছু মানে প্রত্যেকটা বিষয় কিন্তু একটা সামঞ্জস্য নাই। আপনি যদি প্রত্যেকটা রোডম্যাপ তৈরি করে স্টেপ বাই স্টেপ কাজ করেন প্রত্যেকটা প্যারালালি চলবে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আপনার দিক নির্দেশ যদি ওইরকম থাকে যে আমি ওই ডিসেম্বরের 5 তারিখ বা 6 তারিখ বা 7 তারিখ নির্বাচন করবই, তার মানে আপনি ব্যাকওয়ার্ডে আসবেন কোন দিন কী শেষ করবেন। নির্বাচন কমিশন প্রস্তুত আছে নির্বাচন করার জন্য, কিন্তু দেখা গেছে যে একটা ইস্যু দিয়ে কিন্তু আমরা পিছানোর চেষ্টা করছি বারবার। আমি ধরেন আপনি পিছাইলেন, মানুষ সদস্য থাকলে পিছাতে পারেন, কিন্তু মানুষের অবস্থানটা কোথায় গেছে, আইনশৃঙ্খলা অবস্থা কোথায় চলে গেছে এবং ব্যবসায়ী সমাজ কোথায় চলে গেছে। আমিও তো একজন ব্যবসায়ী, কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের যে অবস্থা, আমার মনে হয় ওই ডিসেম্বর পর্যন্ত চালাতে পারে কিনা সন্দেহ আছে। ওই বললাম না সরকারের ভিতরে আবার সংস্কার করতে হবে চালানোর জন্যে, কারণ প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু খুব খারাপ অবস্থায় চলে গেছে। আপনি দেখেন এই যে ব্যবসায়িক সমাজটা আছে আজকে, যারা ব্যবসা করছে তারা এক্সপানশন করছে না, যারা বিদেশিরা আছে তারা বিনিয়োগ করছে না। আমি ইনভেস্ট করতে পারি কিন্তু আমার ইনভেস্ট করার ইচ্ছা নাই, কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে সুশৃঙ্খল পরিবেশ নাই, আমি এক্সপোর্ট করতে পারবো না, বিদেশিরা আমার কাছে আসছে না। এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ, আপনি কত % বিদেশি রেমিটেন্স পান আপনার এই প্রবাসীদের কাছ থেকে? মাত্র 14%, বাকি 84% গার্মেন্টস বা সব ইন্ডাস্ট্রিতে। কিন্তু সব ইন্ডাস্ট্রি সেই ফেসিলিটি আপনি দিতে পারছেন, তাদেরকে শুদ্ধ পরিবেশ দিতে পারছেন? ব্যবসায়ী একটা যদি অপরাধী হয় তার বিচার হবে, কিন্তু আর ব্যবসা ক্ষেত্র বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ব্যবসায়ীদেরকে নিয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি করা, আমি তো মনে করি এই কারণে ওনাদের সংস্কার দরকার, ওই সরকারের ভিতরে সংস্কার দরকার, ওই ব্যবসা ক্ষেত্র কীভাবে চালাতে হবে, ইনভেস্টমেন্ট কীভাবে বাড়াতে হবে, ওগুলোর দিকে নজর নাই কারোর। খালি কীভাবে ডিলে করা যায় সংস্কার করতে করতে ভিতরে সংস্কার, মানে মুখে মুখে সংস্কার থাকে, আবার ভিতরে যদি থাকে স্বৈরাচার, তাহলে তা হবে না। আমাদেরকে মূল পথে আসতে হবে, রোডম্যাপ নিয়ে আসতে হবে এবং প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, তাইলে কিন্তু সম্ভব। আদারওয়াইজ যে বাংলাদেশে আপনি কখনো সুন্দর একটা নির্বাচন দিতে পারবেন না, কারণ জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন না করলে আপনি কখনো এই বিদেশিরাও আসবে না, দেশের মানুষ শান্তি পাবে না। আর দেশের ভিতরে যেভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, আমরা তো যেসব এলাকায় আমরা কাজ করছি আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুলিশকে যদি বলা হয়, আজকে সকলে আমি ওসির সাথে ঝগড়া করেছি যে এখানে অপরাধ হচ্ছে আপনি ধরেন গিয়ে, উনি বলে আপনি লিখিত বলে আমাকে জানান, তাহলে আপনার ডিবি কী করে, ডিএসবি কী করে, আপনার পুলিশ কী করে, ওই এলাকায় আপনি এসআই আছে সে কী করে, তাকে যদি বলা হয় ওসি স্যার আমাকে পুলিশ দেয় না, তার মানেটা কি? দেখেন এই যে বৈষম্য, তাদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ, এটা ঠিক রাখার জন্য ওই পুলিশের দায়িত্বে যারা আছে আমাদের যে উপদেষ্টা, ওনার সংস্কার দরকার আগে, উনি পারেন না সেটা করতে। তো এই জন্য বলি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওনাদের সংস্কার দরকার আগে, তারপরে আমি আসল সংস্কার হাত দেবো। এই জন্য বলি সংস্কার চলবে, চলমান থাকবে, তাদেরও হবে, দেশের হবে, আইন শৃঙ্খলা হবে, সব জায়গায় হবে, কিন্তু সেইটা চলমান অবস্থা থাকতে থাকবে, নির্বাচনও হতে থাকবে। লুনা, আমি সর্বশেষ যে প্রসঙ্গটা আলোচনা করতে চাই, আপনি কথা প্রসঙ্গে আমরা তুলছিলাম যে ভারতের প্রসঙ্গটা বাংলাদেশের রাজনীতিতে বিগত 15, 16, 17 আর তারও পিছনে অনেকটা গত 14 সালের পর থেকে বেশ ভীষণভাবে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তার প্রভাব ছিল।
কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, প্রভাবশালী প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, সেটাও একটা ইস্যুস। সো যে কোনো কিছু বললে এখন মানে নির্বাচনের দাবি বলেন, অন্য কিছু বলেন, ভারতের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আগে যেমন আওয়ামী লীগের সময় জামাত বিএনপির ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, এখন ভারতের ট্যাগ, স্বৈরাচারের দোসর, এগুলো বলা হচ্ছে। সো এর থেকে পরিত্রাণের উপায়টা কি, মুক্তির উপায় কি? এবং আপনার ক্লোজিং রিমার্ক জাস্ট মিনিট দুয়েকের মধ্যে আমরা শেষের দিকে। সেটি হচ্ছে প্রথমত ভারত প্রসঙ্গে আসলে একটি কথা দিয়ে শুরু করতেই হবে। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, প্রভাবশালী মানে দেশ, আপনি যেটা বলেছেন সেটা তো অবশ্যই। তার বাইরেও ভারতের সাথে আমাদের একটা দীর্ঘদিনের বন্ধু প্রতিম সম্পর্ক, হ্যাঁ। এবং এই যে দ্বন্দ্বটা, এটি কিন্তু শাসক শ্রেণীর দ্বন্দ্ব। ভারতের সরকারের সাথে বাংলাদেশের সরকারের সম্পর্ক এবং মানে দুঃসম্পর্কের বিষয় আর কি, হ্যাঁ। বা ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্কের বিষয় কিন্তু না, ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের একটা বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমার মনে হয় একদম খুবই কারেক্টলি আপনি বলেছেন যে এটা আসলে মানে ট্যাগ লাগানো এবং নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত। আপনি বলেন, দেখেন যে গত সরকারের সাথে ভারতের যে সম্পর্কগুলো ছিল, যে সম্পর্কের কথা বলে ভারতের দালাল বা ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে বা ভারতের পদানত হওয়া হয়েছে, এই কথাগুলো বলেছে, কোন সিদ্ধান্তের জায়গা থেকে এই সরকার সরে এসেছে? বাণিজ্য থেকে শুরু করে, চুক্তি থেকে শুরু করে বা অন্য ধরনের সকল কোনো একটি সিদ্ধান্তের জায়গা থেকে কিন্তু সে গত সরকারের বিপরীত কোনো অবস্থান বাংলাদেশের জনগণের পক্ষে নিয়ে আসেনি। কিন্তু ইন্টারনাল রাজনীতিতে যখন আপনি কথা বলতে যাবেন, যখন আপনাকে মানে হেয় করতে হবে বা যখন মনে করতে হবে যে আপনাকে ডিসমিস করে দিতে হবে, তখন আপনাকে এই ট্যাগটা লাগানো হচ্ছে। এটি একদম অনুচিত এবং এটি খুবই উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত। তবে এই জায়গাটিতে আমাদেরকে স্থির এবং শক্ত থাকতে হবে। সেটি হচ্ছে সে আমাদের শক্তিশালী প্রতিবেশী, সে আমাদের বন্ধুপ্রতিম দেশ, কিন্তু আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের জনগণের স্বার্থকে রক্ষা করে রাষ্ট্রকে সেই ডিলটা করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে কোনো সরকারই কিন্তু তারা নির্বাচনের আগে এসে ভারত বিরোধিতার কথা বলে, নির্বাচনের সময় ব্যবহার করে, জনগণের একটা অংশকে তারা ধর্মীয় মানে উত্তেজনা, উন্মাদনা তৈরি করে, সেটা একটা তৈরি করে, বা ভারত বিরোধিতা একটা মনোভাব তৈরি করে সেখান থেকে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। কিন্তু আলটিমেটলি একটা স্বাধীন, সার্বভৌম, শক্তিশালী দেশ হিসাবে আরেকটি দেশের সাথে যেভাবে ডিল করা দরকার কোনো সরকারই কিন্তু করছে না। এবং এই সরকারের এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে নিতে পারতাম আমরা যদি দেখতাম যে সেই আদানি থেকে শুরু করে ভারতের রাষ্ট্রের সরকারের সাথে যে চুক্তিগুলো বলেন, যে বাণিজ্য বিষয়গুলো বলেন, সেটার কোনো একটা যেগুলোকে আমরা জনস্বার্থ বিরোধী বলেছি যে সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে, সেটি কিন্তু করেনি। বরং জনগণকে উস্কে দিয়ে মানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সেখানে আগুন লাগানো, এখন ভিসা নিয়ে একটা সংকট তৈরি হচ্ছে, মানুষের ভেতরে একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। তবে এই বিরূপ মনোভাবটা তৈরি হওয়ার কিন্তু একটা যৌক্তিক জায়গা রয়েছে। শত শত মানুষকে হত্যা করে একজন যখন হত্যা করে যাবে, তার গায়ে যখন গণহত্যার সেই অভিযোগটি থাকবে এবং তাকে আপনি যখন আশ্রয় দিবেন, তখন আপনার প্রতি আমার একটি বিরূপ মনোভাব তৈরি হবেই। কিন্তু আমার মনে হয় যে সেইটা আমাদের দেশের জনগণের একটা যৌক্তিক জায়গা, এই জায়গাটাকে মিসইউজ করা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য। বরং কার্যকর কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ জনগণের পক্ষে নেওয়া হচ্ছে না। অতীতের মতোই ওই একটা নতজানু জায়গায় আমরা মানে চলছি আর কি। এবং এই যে ট্যাগের রাজনীতিটা, এটি তো আসলে এই যে জুজুর ভয় দেখানোর একটি রাজনীতি। নির্বাচনের কথা বললেই আওয়ামী লীগের বিষয় নিয়ে আসা হয়। তারপর এর আগে ছিল যে মানে একটা মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে, মুক্তিযুদ্ধের একটা নিজস্ব বয়ান তারা তৈরি করে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, টিকে থেকেছে 15 বছর 16 বছর। এই মানে ন্যারেটিভের বাইরে যে বাংলাদেশকে প্রকৃত মুক্তিযুদ্ধের যে চেতনা, তার উপরে দাঁড়িয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার দিকে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে ভারত একটা বড় দেশ এবং এই উপমহাদেশের অনেক বৃহত্তর দল একটা দেশ। ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, এটি স্বাভাবিক। এবং ভারতের স্বার্থ দেখবে, আমরা আমাদের স্বার্থ দেখব। আমাদের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব, ভারত তার সার্বভৌমত্ব রক্ষা করবে। তো গত সরকার যে কাজগুলো করেছে, ভারত নির্ভরশীল বেশি হয়ে গিয়েছিল। আমরা সবসময় লক্ষ্য করতাম যে ভারত এটা চায় না, ওটা চায় না, ভারত এটা চায়, ক্ষমতা থাকতে গেলে এটা দিতে হবে, সেটা দিতে হবে। এই যে নতজানু রাজনীতি, নতজানু পররাষ্ট্রনীতি, এটা করে কিন্তু আমরা আসলে অনেক নিচে নেমে গেছি। গত সরকার আমলে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে আপনার রামপাল পাওয়ার প্ল্যান্ট করলো, আমরা কিন্তু এর বিরুদ্ধে অনেক সেমিনার করেছিলাম যে ভারতের এই পচা কয়লা বস্তা ভরে ভরে এনে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার কোনো যৌক্তিকতা নাই।
এই ছাড়া আরও অনেক কিছু আমরা অনেক ধরনের সেমিনার করে বলেছিলাম যে এই পাওয়ার প্ল্যান্ট দরকারই নাই, আমরা যে এনার্জি সেভিং করে, আমরা এনার্জি সেভ করে আমরা সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন সেভ করতে পারি, উৎপাদন করার প্রয়োজন নেই। আমরা আদানি নিয়েও অনেক সেমিনার করেছি আদানির বিরুদ্ধে, আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিরুদ্ধে করেছি। আমরা বলেছি যে আমাদের এনার্জি যা আছে সেই এনার্জিটি আমরা প্রপার ইউজ করে এবং এনার্জি এফিসিয়েন্সি বাড়িয়ে আমরা অনেকগুলো এনার্জি সেভিং করতে পারি, সেই হিসাবে আমরা দুটো পাওয়ার প্ল্যান্ট লাগিয়ে না। তো আমার কথা হলো যে এইসব বড় বড় প্রকল্প দিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করাই ছিল তার উদ্দেশ্য। এবং ভারতে তার আজকে সে ভারতে গিয়ে আছে, তার সহায় সম্পদ সব তো ওখানেই আছে, দেশ বিদেশে আছে, সে শান্তিতে থাকতে পারছে, খেতে পারছে, অথবা তার কর্মীরা আজকে খেতে পারছে না। আমি মনে করি ভারত তার নিজস্ব বলে নিজস্ব আঙ্গিকে চলবে, তার সাথে আমার পররাষ্ট্রনীতি হবে বিজনেস টু বিজনেস, বি টু বি। আমরা ব্যবসা করব, আমার যদি সুবিধা হয় কোনো জিনিস তার কাছ থেকে আনা, আমি ব্যবসা করব তার সাথে। আমার যদি কোনো জিনিস এক্সপোর্ট করতে হয় আমি করব। আপনি একটু লক্ষ্য করেন, এই যে লক্ষ লক্ষ কর্মচারী, ভারতের কর্মচারী বাংলাদেশে চাকরি করেছে, এখনও আছে। আমার দেশে একটা কর্মচারী কি ভারত থেকে চাকরি করতে পারে না। তারপরেও দেখেন তারা আমাদেরকে কীরকম মানে নিচু জাত বলে তারা সম্বোধন করে, খারাপ ভাষায় গালিগালাজ করে বাঙালিদেরকে, অথচ তাদের লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশে চাকরি করে। হ্যাঁ, তারা এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। তো আমি মনে করি ভারতের শুভ বুদ্ধির উদয় হবে। এছাড়া আমি দেখছি এই যে গত পূজাগুলো বিভিন্ন অনুষ্ঠানগুলো তারা ভারত সবসময় আমাদেরকে, আমরা নাকি তাদের হিন্দু ধর্মাবলম্বী লোকদেরকে অত্যাচার করছি, যেখানে কিছুই করছে না তারা সেগুলো ট্রল করে করে বাংলাদেশ বিরোধী একটা সংবাদ প্রচার করছে, জাতিসংঘ প্রচার করছে বিভিন্ন জায়গায়। বাংলাদেশকে কীভাবে নিচে নামানো যায় সেই পরিকল্পনা ভারত করে। আমি মনে করি ভারত এগুলো করে পার পাবে না। আর ভারতের অবস্থান ভারতের কাছে থাকা উচিত, আমার অবস্থান আমার থাকে, আমার দেশের অবস্থান আমরা আমাদের জায়গায় রাখবো। এবং আগের সরকারের মতো আমার বুকের উপর দিয়ে শত শত ট্রাক যাবে, ট্রেন যাবে, আমি কোনো ট্যাক্স নেব না, সেরকম বিজনেস করাটা আবার ঠিক না। কারণ বিজনেস ইজ বিজনেস, তুমি আসবা, তুমি ট্যাক্স দিবা, আমি যাব, আমি ট্যাক্স দেবো। তুমি 4টা ভিসা দিচ্ছ না ইন্ডিয়া যাওয়ার জন্য, তাতে আমাদের কিছু আসা যায় না। আমাদের দেশের লোক কি এখন চিকিৎসা করছে না? ভারতের আলু আর পেঁয়াজ ছাড়া কি আমরা এবার ঈদ করছি না? আমার দেশ চলছে না? আমরা তো ভালো চলছি, খারাপ কি? আলু আর পেঁয়াজের দাম তো অনেক ভালো হচ্ছে। যেখানে পেঁয়াজ ছিল 250, এখন আছে 30 টাকা। যেখানে আলু ছিল 120, এখন হয়ে গেছে 20-30 টাকা হয়ে গেছে। মানে জিনিসগুলো তো কমে আসছে, কিন্তু আমার দেশের জিনিসটা আমি ইউজ করি। আমার দেশের মানুষ সজাগ থাকবে, তার ডিমান্ড নিয়ে সেভাবে কাজ করবে। ভারতের উপর আমাদের ডিপেন্ডেন্সিটা কমানো উচিত। এবং ভারত আমার পাশে থাকলে আমি ক্ষমতা থাকতে পারবো, যেটা নাকি ফেসিস্ট হাসিনা সবসময় নিজেকে পুঁজি করেছিল ভারতের শক্তিকে, এটা কখনো নিজের কাছে নেওয়া উচিত না। দলটা চলবে দলের মতো করে, জনগণের ভোটে চলবে, জনগণ যাকে চাবে তাকে দেবে, সেই ফিল তৈরি করতে হবে আমাদেরকে সবাইকে মিলে। সবগুলো দল যদি এক থাকে যে আমরা কোনো দেশের উপর ডিপেন্ড থাকবো না, আমরা জনগণের উপর ডিপেন্ড থাকবো, জনগণ যাকে ভোট দেবে যখন খুশি তখন দেবে, নির্বাচনের দিন দিবে, এবং আমি ভোট পেয়ে যদি নির্বাচিত হতে পারি আমি জনগণের পাঠাবো। ধন্যবাদ মিস লুনা নূর এবং মিস্টার আশরাফ উদ্দিন বকুল। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে। আমার দুই অতিথি দুজনেই রাজনীতিক এবং দুজনেই মনে করেন যে যত দ্রুত বাংলাদেশে একটা ভালো নির্বাচন করা যায় ততই দেশের জন্য মঙ্গল। জনপ্রতিনিধিরা দেশ চালাবেন, সেটাই গণতন্ত্রের স্বাভাবিক। তবে একই সঙ্গে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে সেগুলো অব্যাহত থাকবে, সেটা ওনারা মনে করেন, বিশ্বাস করেন, আস্থা রাখতে চান বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের উপরে। তবে এটি ভালো নির্বাচনের জন্য যেটুকু ন্যূনতম সংস্কার দরকার সেটুকু সরকার উদ্যোগ নেবে, অবশ্যই রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সের মধ্যে নিয়ে, এবং একই সঙ্গে বাংলাদেশকে একটা ভিন্ন ডিরেকশনে নিয়ে যাবার যে চেষ্টা এবং ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি করবার যে চেষ্টা সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা করছেন, সেটার বিষয়ে ওনাদের সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। আশা করি সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এই বিষয়ে নিজেদেরকে আরও বেশি তৎপর করবেন, সজাগ রাখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।